দেখো, তুমি বিষমাস্তান হওয়ার যাই হও না কেন, তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। চায়ের দোকানে ওরকম অভদ্র আচরণ করেছিলে তাই। তোর এত বড় সাহস, তুই আমাকে জ্ঞান দিস? আমাকে বিশু মস্তানকে জ্ঞান? বিশু মস্তানকে জ্ঞান? নে সালা, গুলি খাওয়াবে। আমার বাড়ি থেকে স্টেশন মিনিট 20 হাঁটা পথ, সেই জন্য হেঁটে স্টেশনে যাচ্ছি। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আসলে আমি ধরবো রাত 1:05 ট্রেন। এই স্টেশনের ওটাই শেষ ট্রেন। এখন বাজে 12:10। আর এত রাতে আমার এই মফস্বলে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায় না, তাই হেঁটেই যেতে হয়। হাতে সময় আছে অনেকটা, তাই দিব্যি হেলে দুলে চলেছি। জানুয়ারির শুরুতেই এবছর ঠান্ডাটা যেন না যেমন পড়ার কথা ছিল তেমনটা পড়েনি। হালকা সোয়েটারে দিব্যি এই মধ্যরাতেও বাইরে বেরোনো যাচ্ছে। এই দেখো, এখনো পরিচয়টাই দেওয়া হলো না। আমি হলাম দিব্যেন্দু মল্লিক। এই এলাকায় আমাকে সবাই দিব্য মাস্টার নামেই বেশি চেনে। শিমুলপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পড়িয়ে আসছি প্রায় 9 বছর হলো। আমার জন্ম, পড়াশুনো সব হয়েছে কলকাতায়। চাকরি নিয়ে এসেছিলাম এই শিমুলপুর গ্রামে সেই 9 বছর আগে। প্রথম দিকটায় ডেলি প্যাসেঞ্জারি করতাম। এই ধারে শিমুলপুরে এক মুহূর্ত মন টিকত না। এক সময় তো চাকরিটা ছেড়েই দেব ভেবেছিলাম, কিন্তু ছাড়তে হয়নি। এই ধারে শিমুলপুর, এই প্রাইমারি স্কুল মাস্টারির চাকরি কোনোটাই ছাড়তে হয়নি। কারণ ওই যে কোনো এক কবি লিখে গিয়েছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কথাটা আমার জীবনে বড় জীবন্তভাবে খেটে গিয়েছিল। শীতের লেপমুড়ি দেওয়া ভোরে এক টুকরো মিঠেল রোদ্দুরের মতো, অথবা গ্রীষ্মের চাতক দুপুরে এক পশলা দুরন্ত বৃষ্টির মতো আমার জীবনে এসেছিল মাধবী। এই দেখেছো, আসল গল্পের থেকে দূরে সরে যাচ্ছি। তো আসল কথা হলো, শিমুলপুর আমাকে ছাড়তে হয়নি। প্রথম 2 বছর ঘর ভাড়া নিয়েছিলাম, তারপর জমি কিনে একটা ছোট্ট একতলা বাড়ি বানিয়ে নিয়েছি। বিয়ে থা করিনি। কলকাতায় বাবা মাকে দেখবার জন্য দাদা রয়েছে, আরও অনেকেই আছে। বছরে 2-1 বার গিয়ে 2-1 দিন থেকে আসি। ওইটুকু ছাড়া আমার আর কোনো পিছুটান নেই। প্রত্যেক বছর এই সময়টা স্কুল বেশ কিছুদিন ছুটি থাকে, তার সাথে আমার পাওনা ছুটি ছাটা অ্যাড করে বেরিয়ে পড়ি যেদিকে 2 চোখ যায়। হ্যাঁ, এখন এই উদ্দেশ্যহীন ভ্রমণই আমার একমাত্র ভালোবাসা। কোথায় যাব সেটা বেশিরভাগ সময় রাস্তায় বেরিয়েই ঠিক করি। সাধারণত মানুষ ছুটি কাটাতে যেসব জায়গায় যায়, পাহাড়, সমুদ্র, তীর্থস্থান, সেই সব জায়গার প্রতি আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। আমার গন্তব্য বরাবরই বিপরীতমুখী। সেই যেখানে কেউ যায় না, সেখানেই আমি খুঁজে পাই অমূল্য রতন। তবে আমার সাধারণত 2টো চাহিদা, নিরিবিলি আর স্টেশন থেকে কাছে। ব্যাস, আজকেও চলেছি সেই রকমই একটা অ্যাডভেঞ্চারে। জায়গাটা ঠিক করা হয়ে গেছে। শিমুলপুর স্টেশন থেকে ট্রেন ধরে নামব রানাঘাট। সেখান থেকে ট্রেন পাল্টে লালগোলা লোকাল ধরে চলে যাব ধনেশগঞ্জ। খবর নিয়েছি স্টেশনের কাছেই থাকবার জন্য হোটেল পান্থনিবাস রয়েছে, সেখানেই কাটাবো দিন 7 ছুটি। রাত 1টা বাজতে 15 মিনিট আগে স্টেশনে এসে পৌঁছালাম। এই শীতের রাতে নেহাত বিপদে না পড়লে কেউ আর স্টেশন মুখ হয় না। পুরো স্টেশনটা খা খা করছে শূন্যতায়। টিকিট কাউন্টারটার দিকে তাকিয়ে দেখলাম সেটা বন্ধ। টিকিটম্যান নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আমি অনলাইনে টিকিট কেটে রেখেছি। বড় মায়ায় জড়িয়ে রেখেছে এই স্টেশনটা। যেদিকেই তাকাই অতীতটাকে ঘুমন্ত দেখতে পাই এখনো। সপ্তাহ ছুটি শেষে যখন কলকাতা থেকে ফিরতাম, ফাঁকা স্টেশনে আমার জন্য একা একা ঠায় দাঁড়িয়ে থাকতো মাধবী। আজও মনে পড়লে বুকটা মোচড় দিয়ে ওঠে। জখম শুকিয়ে গেছে অনেকগুলো বছর হলো, কিন্তু তার দাগগুলো এখনো রয়ে গেছে। রাত 1:05 ট্রেন এসে থামল শিমুলপুরে। ট্রেনেও যাত্রী আমি একা। সুবিধাই হলো, বেশ হাত পা ছড়িয়ে একটু ঘুমোনো যাবে। রানাঘাটে ট্রেন পৌঁছাতে ঘন্টা 1.5 সময় লেগে যাবে।
ভোর 4টে নাগাদ ট্রেন ধনেশগঞ্জে এসে পৌঁছালো। এই স্টেশনে ভোরবেলায় বেশ কিছু মানুষের ভিড় থাকে। এখান থেকে অনেকেই কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করে বিভিন্ন কাজের জন্য। আমি হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরে এলাম। সোজা একটা হাইওয়ে চলে গেছে। রাস্তাটার কি নাম জানি না। রাস্তার ধারেই একটা চায়ের দোকান খুলে গেছে দেখলাম। এই শীতের ভোরে এটা খুব কাজের জিনিস। এগিয়ে গেলাম সেই দিকে। 1 কাপ চায়ের অর্ডার দিয়ে দোকানের ভেতর বসলাম। দেখলাম উল্টো দিকের বেঞ্চে বসে একজন লোক চোখ বন্ধ করে ঝিমোচ্ছে। দোকানদার আমাকে 1 গ্লাস চা দিল। আর 1 গ্লাস চা নিয়ে সেই লোকটাকে ডেকে বলল, এই এই চা নে, এই বিশু এই চা নে। লোকটা চোখ মেলল, তারপর বলল, ও হ্যাঁ দাও। চায়ে একটা চুমুক দিয়ে আমার দিকে ঢুলু ঢুলু চোখে চেয়ে বলল, আর একটা সিগারেট দিন তো। আমার রাগ হলো বেজায়। বললাম, নেই। লোকটা আবার বলল, আচ্ছা বিড়ি ঠিক আছে তাই দিন, চলে চাপ নেই। নেই, আমি ধূমপান করি না। আরে কি লোক মশাই, বিড়ি টিড়ি কিছু খান না বাইরি? পেটে ধোয়া না গেলে আমার তো আবার হাগা পায় না। বুঝলাম এই তার কাটার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, বরং তাতে নিজের বিপদ। তাই চুপ করে চায়ে চুমুক দিলাম। লোকটা এইবার চাওয়ালাকে বলল, আর কেষ্টদা, তোমাকে কতদিন ধরে বলছি দোকানে বিড়ি সিগারেট বেচো, ঘরে কথা ঢোকে না নাকি? চায়ের দোকানে নাকি বিড়ি সিগারেট নেই। ধর, সকাল সকাল মুডটাই খেচে গেল সারা। ধর ধর, দোকান খুলে ধর। লোকটা উঠে গদগদ করে হেঁটে চলে গেল। তারপর চায়ের দোকানদার আমার কাছে এগিয়ে এসে বলল, ওর কথায় কিছু মনে করবেন না। আরে কে ও? এইসব লোকজনদের দোকানে ঢুকতে দেন কেন? আর বলবেন না, কি যে জ্বালায় জ্বলছি তা আর কি বলবো। তা বাবুকে তো আগে কোনোদিন এখানে দেখিনি। হ্যাঁ, আমি এই 4টে ট্রেনে নামলাম। আমি আসছি সেই শিমুলপুর থেকে। শিমুলপুর? উত্তর 24 পরগনা। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। তা কাদের বাড়ি যাবেন? কারুর বাড়ি না, আমি এখানে বেড়াতে এসেছি, ছুটি কাটাতে। হোটেল পান্থনিবাসে উঠব। সে কি বাবু, এই ধনেশগঞ্জে এসেছেন ছুটি কাটাতে? হ্যাঁ, কেন? না, এখানে তো কেউ আত্মীয়ের বাড়ি ছাড়া বড় একটা আসে না। ছুটি কাটাতে মানুষ পাহাড়ে যায়, জঙ্গলে যায়, তারপরে সমুদ্রে যায়। এখানে তো হ্যাঁ জানি সেসব কিছুই নেই, আর নেই বলেই আমার আশা। হ্যাঁ, ও আপনি বুঝবেন না। যাই হোক, আপনি কি আমাকে পান্থনিবাসের ঠিকানাটা বলতে পারবেন? হ্যাঁ, সে তো এই একটু সামনেই। স্টেশন রোডটা ছাড়িয়ে যশোর রোডে উঠলেই ডান দিকে। ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু এখন গিয়ে কি করবেন? কেন, এত সকালে কি খোলে? সে কি, থাকবার হোটেল বন্ধই তো হবার কথা না। ওই জন্যই তো বললাম কোথায় এসেছেন। নামেই গেস্ট হাউস, কে এখানে গেস্ট হয়ে আসতে যাবে বলুন তো? ওই সকাল 8টার দিকে খোলে। দিনমজুরেরা সব সকালবেলায় জলখাবার খেয়ে কাজে বেরোয়, তারপর সারাদিন এই টুকটাক করে চলে। সন্ধে হতে না হতেই বন্ধ হয়ে যায়। গুগল সার্চ করে পান্থনিবাসের কথা জানতে পেরেছিলাম, কিন্তু তার এই দৈন্যতার কথা গুগলও বোধহয় জানে না। অন্য যে কেউ হলে হতাশ হয়ে চিন্তায় পড়ে যেত, কিন্তু আমার সত্যি বলতে হলো তার উল্টোটা। আমার বেশ রোমাঞ্চকর অনুভূতি হতে লাগলো। যদি গেস্ট হাউসে থাকার ব্যবস্থা আদৌ থাকে তাহলে ঠিক আছে, আর যদি তা না থাকে তাহলে সারা গ্রাম ঘুরে ঘুরে থাকবার জায়গা জোগাড় করতে হবে। আর না পাওয়া গেলে স্টেশনে রাত কাটাতেও আমার কোনো আপত্তি নেই। স্বাভাবিক জীবনের বাইরে সে এক অন্যরকম জীবন, এক অন্যরকম অনুভূতি। কি হলো বাবু, ফিরে যাবেন ভাবছেন তাই তো? কি ভাবছি তা বললে ইনি আমাকে নিয়ে ভাবনায় পড়ে যাবে, তাই বললাম, হ্যাঁ তাই ভাবছি। স্টেশনে রাত কাটাতে হলো না, গেস্ট হাউসেই জায়গা হয়ে গেল। হোটেলটা সন্ধেবেলায় বন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু তার সাথে গেস্ট হাউসের কোনো সম্পর্ক নেই। দোতলা হোটেল পান্থনিবাস, নিচের তলায় ছোট্ট হোটেল, আর দোতলায় ছোট ছোট দুটো থাকবার ঘর। ছোট হলেও বেশ পরিপাটি, বিছানায় পরিষ্কার সুতির চাদর পাতা, ঘরের কোথাও এতটুকু ধুলো ময়লা পর্যন্ত নেই। দোতলায় উঠবার সিঁড়ি উঠে গেছে বাইরের দেওয়ালের গা ঘেঁষে, তাই একতলায় হোটেল বন্ধ হয়ে গেলেও কোনো অসুবিধে নেই। খিদে পেয়ে গিয়েছিল খুব, তাই নিচে নেমে পরোটা আর বাঁধাকপির ঝোল খেয়ে নিলাম। আমার বরাবরই সকালে স্নানের অভ্যেস, তাই স্নান করতে অ্যাটাচ বাথরুমে ঢুকতে গিয়ে একটা কথা মনে হলো, পুকুরে স্নান করতে গেলে কেমন হয়? কত বছর পুকুরে স্নান করি না, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। মাসির বাড়ি বেড়াতে যেতাম কলকাতা থেকে সোনারপুর, সেখানে গিয়ে সবাই মিলে পুকুরে স্নান করতে যেতাম। সে যে কি আনন্দ! এখন যে গ্রামে থাকি, মানে শিমুলপুরেও অনেক পুকুর আছে, কিন্তু স্নানের সময় সেখানে বেজায় ভিড় থাকে।
গ্রামের সব মেয়েরা বউরা তারপরে আমার স্কুলের সব ছাত্রছাত্রীরা স্নান করে, তাদের সাথে একসাথে স্নান করা মানায় না, তাই কোনোদিন করা হয়নি। আজ হঠাৎ ভীষণ ইচ্ছে করছে, যাই না একবার মন খুলে হাত পা ছড়িয়ে সাঁতার কেটে আসি। মনের চাওয়ার উপর আমি দখলদারি ফলাতে যাই না। আমি স্নানের জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম পুকুরের খোঁজে। দুপুরে খাওয়া শেষ করতে করতে দুপুর 2টো বেজে গেল। তারপর বিছানায় শুয়ে ঘন্টা 2 একটা লম্বা ঘুম দিয়ে বিকেল 4টে নাগাদ বেরোলাম আশপাশটা ঘুরে দেখতে। এখন সর্ষের সময়, রাস্তার ধারে হলুদ হয়ে রয়েছে সর্ষের ফুল। তাকিয়ে থাকলে চোখে ধাঁধা লেগে যায়। যত দূর চোখ যায় দিগন্তব্যাপী মাঠ, তার ওপার থেকে একটা ট্রেন চলে গেল। একটু পরেই সন্ধ্যা নামবে। গোল থালার মতো সূর্যটা দিনের সমস্ত উত্তাপ ফিরিয়ে নিয়ে বিশ্রাম নিচ্ছে পশ্চিমের আকাশে। সেটা একটু নিচে নামলেই শুরু হবে অন্ধকারের রাজত্ব। রাস্তার ধারে কোথাও একটা লাইট পোস্ট দেখিনি। নতুন জায়গা, রাস্তাঘাট সবই অচেনা। অন্ধকার নামার আগেই হোটেলে ফিরে যাওয়া ভালো, তাই জোরে পা চালালাম। শীতকালে কেমন ঝুপ করেই সন্ধে নেমে যায়। সোয়েটারটা পরে আসলেই ভালো হতো, শীত করছে বেশ। হোটেলে পৌঁছাতে এখনো আধা ঘন্টা তো লাগবেই, তার উপর অন্ধকারে পথঘাটও ভালো চিনতে পারছি না। হেঁটে চলেছি, এমন সময় কে হনন করে কোথায় চললেন? পেছন থেকে কে বলে উঠল। গলাটা আমি আগেও শুনেছি। পেছন ঘুরেই দেখলাম সকালে চায়ের দোকানের সেই লোকটা পেছনে এসে দাঁড়িয়েছে। সে একা নয়, তার সাথে আরো 2 জন। আপনার সাহস আছে বলতে হবে মাইরি। হ্যাঁ, এসে পারেননি তার মধ্যে বিশুর পেছনে গাড়ি করা শুরু করলেন। সালা চেনেন আমাকে? আমি বিশু মাস্তান। মারবো এখানে, লাশ পড়বে ডেরেনে। দাদা, ওটা শ্মশানে হবে না? ধর, তাহলে মিঠুন চক্রবর্তীর কপি হয়ে যাবে না? দেখো, তুমি বিশ্বমাস্তান হওয়ার যাই হও না কেন, তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। চায়ের দোকানে ওরকম অভদ্র আচরণ করেছিলে তাই। এই, তোর এত বড় সাহস, তুই আমাকে জ্ঞান দিস? আমাকে, বিশু মাস্তানকে জ্ঞান? বিশু মস্তানকে জ্ঞান? নে সালা, গুলি খাওয়াবে। দাদা, এটা কি করলে? চলো পালাই। হ্যাঁ হ্যাঁ, চল। গুলিটা আমার পাঁজরের পাশে হাতের ওপরটায় গিয়ে লেগেছে। দেখলাম তা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসছে। কি করব কিছুই বুঝতে পারলাম না। এক্ষুনি হাসপাতালে যাওয়া দরকার, কিন্তু হাসপাতাল এখানে কোথায়? আদৌ আছে কিনা তাও তো জানি না। গুলিবিদ্ধ জায়গাটা হাত দিয়ে চেপে ধরে দিকভ্রষ্টের মতো হাঁটতে লাগলাম। কিছুটা হাঁটবার পর একটা জায়গায় এসে থমকে দাঁড়ালাম। একটা পুরনো বিল্ডিং, তার উপর সাইনবোর্ডে লেখা রয়েছে ধনেশগঞ্জ হাসপাতাল। এইখানে হাসপাতাল আছে বলে জানতাম না তো। যাই হোক, পাওয়া যখন গেছে আর দেরি করে লাভ নেই। ঢুকে পড়লাম। ঢুকতেই দেখলাম একটা ছেলে গেটের মুখে দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এমার্জেন্সিটা কোন দিকে? সে কোনো কথা না বলে হাতের ইশারায় টান দিকটা দেখিয়ে দিল। আমি সেদিকেই ছুটলাম। এবার দেখলাম একজন নার্স স্ট্রেচারে করে একটা বডি নিয়ে যাচ্ছে। মুখটা সাদা কাপড়ে ঢাকা দেখে বুঝলাম সেটা ডেড বডি। হঠাৎ থেকে একটা ঠান্ডা দমকা হাওয়া ছুটে এলো, আর তাতে স্ট্রেচারে শোয়ানো সেই ডেড বডিটার মুখের ওপর থেকে কাপড়টা সরে গেল। আর তাতেই আমার পিলে চমকে উঠল। এই মুখটা আমি একটু আগেই দেখেছি। হাসপাতালে ঢোকবার মুখে এই ছেলেটাই তো আমাকে হাতের ইশারায় রাস্তা দেখিয়েছিল। দেখলাম তার সারাটা মুখ আগুনে পুড়ে ঝলসানো। কি ভয়ঙ্কর, কি বিভৎস! এরই মধ্যে পেছন থেকে কে বলে উঠল, কে ব্যাপার, কে আপনি? এমার্জেন্সির সামনে এরকম হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? আমি তার দিকে ঘুরতেই সে আমার ক্ষতস্থানের দিকে তাকিয়ে বলল, ও মাই গড, এ কি করে হলো? আমি সংক্ষেপে বলতে যাচ্ছিলাম, এমন সময় তিনি বললেন, না থাক, এখন কিচ্ছু বলতে হবে না, আগে আপনি ওটিতে যান, অপারেশন করতে হবে। আমি এক্ষুনি আসছি। ঘাড় ঘুরিয়ে দেখলাম ডান দিকেই অপারেশন থিয়েটার। দরজা খুলে সেখানে ঢুকে দেখলাম সেই নার্সটা দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের বেডের সামনে। বেডের ওপর একজন শুয়ে আছে। নার্স দাঁড়িয়ে আছে বলে তার মুখটা দেখা যাচ্ছে না। আমি ঢুকে পড়ে একটু অপ্রস্তুত হলাম, কিন্তু আমাকে তো এখানেই আসতে বলা হলো।
এদিকে হাতের ব্যথাটাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বললাম, এই যে শুনছেন, ডাক্তারবাবু আমাকে এখানে আসতে বললেন। আমার কথা শেষ হতেই নার্সটি আমার দিকে ঘুরে দাঁড়ালো। আমি দেখলাম নার্সটির সারাটা মুখ আগুনে পোড়া, মুখের চামড়া গলে গলে খসে পড়ছে মেঝেতে। আর সব থেকে বড় কথা, এই নার্সকেও আমি একটু আগেই দেখেছি বাইরে। এইবার চোখ পড়ল বেডটার দিকে, সেখানেও ঠিক একই রকম পোড়া একটা মৃত শরীর। এনাকেও আমি একটু আগে দেখেছি। ইনি তো সেই ডাক্তার যিনি আমাকে ওটিতে যেতে বললেন। কি ঘটছে আমি কিছুই বুঝতে পারলাম না, শুধু এইটুকু বুঝলাম, চারপাশে যাদের দেখছি তারা কেউ মানুষ নয়। এখানে আর একটুখানি থাকলে আর নিস্তার নেই। পরি কিমরি করে সোজা দৌড়ে এসে বাইরে উল্টো দিক থেকে আসা একটা মোটর বাইকের সামনে হুমড়ি খেয়ে পড়লাম। আমি কিছু বলার আগেই সে বলল, উঠে আসুন। আমি কোনো কথা না বলে সোজা তার বাইকে উঠে পড়লাম। এই ধনেশগঞ্জের বাইরেই বেথুয়া ডহরি সদর হাসপাতাল, সেখানেই। চলুন আপনাকে সেখানেই নামিয়ে দিয়ে আসি। কিন্তু আপনি? আমি কি করে বুঝলাম, তাই তো? আরে আমিও একবার বিপদে পড়ে ওই হাসপাতালে ঢুকেছিলাম, বহু কষ্টে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছিলাম, আমি সব জানি। হাতের যন্ত্রণা এতটাই সহ্যের সীমা ছাড়ালো যে সেটার উপশম না হওয়া পর্যন্ত আমার আর কিচ্ছু শোনবার ইচ্ছে হলো না। দিন দুই পর সুস্থ হয়ে আমার গেস্ট হাউসের এক কর্মীর কাছে ওই হাসপাতালের কথা জিজ্ঞেস করায় সে অবাক হয়ে বলল, এই গ্রামে তো কোনো হাসপাতাল নেই বাবু। কি বলছো? ওই তো মাঠের ধারে একটা পুরনো বিল্ডিং মতো। ও হ্যাঁ 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 হ্যাঁ, সে হাসপাতাল তো ছিল আজ থেকে প্রায় 30-40 বছর আগে। একজন রোগী মারা যায় বলে সারা গ্রাম মিলে সেই হাসপাতালে আগুন ধরিয়ে দেয়। সব ডাক্তার, নার্স, পেশেন্টরা পুড়ে মারা যায়। তারপর থেকে সে হাসপাতাল তো বন্ধ বাবু। এই গ্রামে কোনো হাসপাতাল নেই। হাসপাতাল আছে এর পাশের গ্রাম, ওই জিয়াগঞ্জে। পরদিনই শিমুলপুরের ট্রেন ধরলাম। সব মিলিয়ে আমার এবারের ছুটি কাটানো সর্বান্তকরণে সার্থক।